বাংলা ও বিশ্ব সাহিত্যের চিরকালীন নানান গল্পের পাশাপাশি এবার শুরু হতে চলেছে আমাদের চ্যানেলের এক্সক্লুসিভ সেগমেন্ট, নিজের লেখা নিজের গল্প নিয়ে আমাদের নিবেদন মিডনাইট এক্সপ্রেস। মূলত স্বাদবদল ও তার পাশাপাশি কিছুটা নিজের কথা নিজের মতো করে বলবার জন্যই শ্রোতা বন্ধুদের কাছে এই চ্যানেল নিয়ে এসেছে এক নতুন উদ্যোগ। অতএব দেরি না করে টিকিট কেটে জলদি উঠে পড়ুন, ট্রেন আর কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। মিডনাইট এক্সপ্রেসে আমাদের আজকের নিবেদন লিফট। গল্প রচনা, সূত্রধার, পর্ব নির্দেশনা ও সকল চরিত্রে সুরঞ্জন, শব্দ যোজনা ও সুর সঙ্গতে সৌরভ। শুরু হচ্ছে আজকের নিবেদন লিফট। অফিসে এক ভদ্রলোক বলেছিলেন তার অভিজ্ঞতার কথা। তার বাবা ছিলেন হার্টের পেশেন্ট। সম্প্রতি সেই রোগেই নাকি মারা গিয়েছেন তিনি। বাবার স্মৃতিচারণ করতে করতেই হঠাৎ এই অদ্ভুত ঘটনা বলে বসলেন আমাদের কাছে। কি বললেন তা শুনি। বাবাকে সে সময়ে প্রায়ই হাসপাতালে ভর্তি করতে হয়। হার্টের বেশ অনেকটা জুড়ে ব্লক। মাঝে মধ্যেই শ্বাসের টান ওঠে, মনে হয় যেন এক্ষুনি প্রাণটা বেরিয়ে যাবে বাবার। বিশেষ করে সেই সময়টা হাসপাতাল আর বাড়ি করতে হয়েছে বেশ কয়েক মাস ধরে। মৌলালির কাছে এক সরকারি হাসপাতালে বাবা ভর্তি ছিলেন সেবার। আমি অফিস থেকে গিয়েছিলাম এক বন্ধুর বাড়ি আড্ডা দিতে। হঠাৎ মায়ের ফোন, বাবাকে এক্ষুনি হাসপাতালে ভর্তি করতে হবে, তুই শিগগিরই আয়। ছুটে গেলাম তক্ষুনি। বাবার চোখ দুটো ঘোলাটে হয়ে গিয়েছে, কাউকে চিনতে পারছেন না, আমাদের দিকে কেবল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছেন। আমাদের চেনা ডাক্তারকে সঙ্গে সঙ্গে টেলিফোন করলাম। সিম্পটম শুনে তিনি বললেন, অ্যাম্বুলেন্স নিয়ে এক্ষুনি বেরিয়ে যাও, ক্রিটিক্যাল কেয়ারে দিতে হবে, এক্ষুনি যাও, দেরি করো না। তৎক্ষণাৎ ব্যবস্থা হলো। পাড়ায় বন্ধু বান্ধব সে সময় কম ছিল না আমার, তারাই ব্যবস্থা করে দিল সব। সরকারি হাসপাতালে ডাক্তাররাও চেক আপ করে একই কথা বললেন, বাবার অবস্থা ভালো নয়। 72 ঘন্টার আগে কিছু বলাই মুশকিল। পেশেন্টের সাথে একজন এখানেই থেকে গেলে ভালো হয়। এ আর বলার কিছু ছিল না। ওই মুহূর্তে বাবাকে ফেলে আসবার প্রশ্নই নেই। আমার সাথে পাড়ার আর এক বন্ধুও থেকে গেল। স্থির হলো চিকিৎসা চলাকালীন পালা করে এক একজন থাকবে আমার সাথে। অফিসে অনুপস্থিত থাকবার কথা জানিয়ে দিলাম টেলিফোন করে। সরকারি অফিস, কলিগরা অত্যন্ত হেল্পফুল। সমস্যা হলো না। বাবাকে ভর্তি নিল 6 তলায়। ঠিক হলো আমরা দুজন কাছাকাছি দুটো বেঞ্চে রাত্রে শুয়ে পড়ব, একজন সিসিউর বাইরে, আরেকজন 5 তলার ল্যান্ডিংয়ে। স্বভাবতই সিসিউর বাইরে আমি। রাত্রিবেলা বাবার কখন কি লাগে না লাগে, আর লাগলেও বটে। রাত্রের দিকে বাবার অবস্থা একটু ভালো হয়েই আবার খারাপ হলো আগের মতো। বিপদ কাটেনি তবে। রাত 12:30টার দিকে নির্দেশ এলো, একটি ওষুধ বাইরের দোকান থেকে কিনে এনে দিতে হবে। এখানে হাসপাতালে কোথাও ওই ওষুধ দেওয়া হয় না। জলদি নিচ থেকে গিয়ে নিয়ে আসুন। যেই না বলা আমি প্রেসক্রিপশন হাতে করে লিফটে উঠলাম। ঈশ্বর, এ যাত্রা বাঁচাও আমাদের। লিফট ফাঁকা। চলতে লাগলো নিচের দিকে। গ্রাউন্ডে নেমে বাঁদিক ধরতে গিয়ে তাড়াতাড়িতে হোঁচট খেলাম। 4 জন লোক একটি স্ট্রেচারে করে একটি মৃতদেহ নিয়ে যাচ্ছে মর্গের দিকে। মৃত লোকটির মুখ অবধি ঢাকা, শুধু হাতটা বেরিয়ে আছে। তাতে আটকানো আছে মৃতদেহের গায়ে আটকানো নম্বর লেখা টিকিটটা। দেখে মনটা খারাপ হয়ে গেল। প্রিয়জন যখন অসুস্থ থাকে তখন এই ধরনের দৃশ্য আরও বেশি ভয় পাইয়ে দেয়।
যাই হোক, প্রবল উৎকণ্ঠায় ছুটে এসে দোকান থেকে ওষুধটা নিলাম, নিয়েই আবার ফিরে চললাম লিফটের দিকে। সময় কম, কিন্তু ভাগ্য সাথ দিল। লিফটটা গ্রাউন্ডেই আছে। দৌড়ে ঢুকে 6 তলার বোতাম টিপলাম। লিফটটায় এবারও আমি একা। ঘর ঘর শব্দ করে সদ্য দরজাটা বন্ধ হতে যাবে, ঠিক সেই সময়ই একটা ভারী চেহারার লম্বা লোক কোত্থেকে ছুটে এসে লিফটে উঠল। এক ঝলক দেখেই বাবা বলে আমি গুলিও ফেলতে পারতাম, কারণ ভদ্রলোকের আকৃতি, ভদ্রলোকের অবয়ব কাকতালীয়ভাবে হুবহু আমার বাবার মতন। হ্যাঁ, ধুস, কি সব বলছি। মনের ভুল। হ্যাঁ, মনেরই ভুল। লোকটা কিন্তু আমাকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে 4 তলার বোতাম টিপল। মুখ দেখা যাচ্ছে না লোকটার, বোঝাই যাচ্ছে হাসপাতালের স্টাফ। ভক ভক করে ওষুধের গন্ধ বেরোচ্ছে গা দিয়ে। ঘড়ির কাঁটা বোধহয় তখন প্রায় 1 ছুঁয়েছে। আমি হাতের ওষুধটা বারবার করে দেখছি। বাবার কথা মনে পড়ছে। কি কষ্টই না পাচ্ছে মানুষটা। বাড়িতে মা কি করছে কে জানে। একটা ফোন করব এখন, জানাবো বাবার অবস্থার কথা। দুশ্চিন্তা করবে, থাক। কিন্তু ভালো মন্দ যদি কিছু হয়, সেও তো বাড়ি বসে চিন্তা করবে। এইসব 7-5 ভাবছি। লিফট এরই মধ্যে 0 থেকে 1-এ পৌঁছেছে। সরকারি হাসপাতালের পুরনো লিফট শব্দ করতে করতেই উপরে উঠছে, তার মধ্যে এত রাত। শব্দ কানেও বোধহয় বেশি লাগছে কি। হঠাৎ হঠাৎ কি একটা দৃশ্য চোখে পড়তেই আমার আমার মাথাটা যেন বোঁ করে ঘুরে উঠল। ভালো করে কিছু বুঝে উঠবার আগেই পৃথিবীটা তালগোল পাকিয়ে যেতে লাগলো যেন। আমার মনে হলো আমি ভুল দেখছি। হ্যাঁ, সাময়িক দুশ্চিন্তা আমাকে এই দৃশ্য দেখতে বাধ্য করছে। অথবা এই মুহূর্তে আমি যা দেখলাম তা যতই বিভৎস কুৎসিত হোক, তা আমার মস্তিষ্কের বিকার। আমারই মস্তিষ্কের বিকার। ওষুধের প্যাকেটটা হাতে শক্ত করে ধরে আমি লিফটের একেবারে কোনায় সেটে গেলাম। একটু বমি পাচ্ছে আমার। এত ভয় সহ্য করার ক্ষমতা নেই বলে হ্যাঁ, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। তাহলে আমি এখনো জ্ঞান হারাইনি। কারণ হাত পা পেটে সিঁধিয়ে গেলেও তখনও আমার মস্তিষ্ক আমাকে বলছে মুখ বন্ধ রাখতে। ততক্ষণ মুখ বন্ধ রাখতে যতক্ষণ না 6 তলা আসে, ততক্ষণ মুখ বন্ধ রাখতে যতক্ষণ না লিফটের দরজা খোলে। আর কিছুক্ষণ কয়েকটা সেকেন্ড আমাকে চুপ করে থাকতেই হবে। সামনে যাই ঘটুক কিছু বুঝতে দিলে চলবে না। আমাকে চুপ করে থাকতে হবে। চুপ করে 1 2 3 4। লিফটের দরজা খুলে গেল। ওই লম্বা লোকটা নেমে বাঁদিকে চলে যাচ্ছে। অন্ধকার করিডোর, কেউ উঠল না। লিফটে আমি আবার একা। ভগবান আয়ু আছে তবে, বেঁচে গেছি আমি, আয়ু আছে তবে। ভক করে একটু বমি করতে গিয়ে সামলে নিলাম। রুমাল দিয়ে মুখটা মুছলাম। 6 তলা এসে গেছে। লিফট সামান্য খুলতেই উন্মাদের মতো ঝাঁপিয়ে পড়লাম বাবার বেডের কাছে। আরেকটু হলেই লোহায় কেটে যাচ্ছিল পায়ের আঙুল। সামনে বন্ধু দাঁড়িয়ে বলল, ছুটছিস কেন? কি ব্যাপার? ওষুধ পেয়েছিস? আমি হাঁপাতে বললাম,
বাবা কেমন আছে? বাবা কেমন আছে? একই রকম। বন্ধুর হাতে ওষুধটা দিয়ে সামনে রাখা চেয়ারটায় বসলাম। ততক্ষণে 2 জন নার্স দিদি এসেছেন আমার সামনে। আমার 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 অবস্থা দেখে জল এগিয়ে দিলেন, প্রেশার মাপলেন, মুখে চোখে জল দিলেন। আমি আমি তখনও ঠিক করে কথা বলতে পারছি না, তোতলাচ্ছি। এতক্ষণ কি দেখেছি এদেরকে কি করে বলবো? আচ্ছা, এরা বিশ্বাস করবে আদৌ? যা দেখেছি সে অসম্ভব, আমি জানি, আমার যুক্তিবাদী মস্তিষ্কও জানে, কিন্তু কিন্তু তাও আমার ভয় করছে। হাসপাতাল শুনলেই আজও আমার ভয় করে। না, এ আর যাবে না কোনোদিন। ধাতস্থ হতেই অনেকটা সময় লেগে গিয়েছিল সেদিন। ডিউটিতে থাকা ডাক্তার লাইট একটা ঘুমের ওষুধ দিয়ে কিছুটা ট্রিটমেন্ট করেছিলেন। সেই ওষুধও আমায় খেতে হয়েছিল প্রায় সপ্তাহ 2 হাসপাতালের ওই ক্রিটিক্যাল ইউনিটের পুরনো চেয়ারটায় বসে শুধু একটাই কথা বারবার বেরিয়েছিল মুখ দিয়ে, টিকিট, টিকিট, টিকিট। লিফটে যে লোকটি উঠেছিল তার হাতে সেই হলুদ টিকিটটা তখনও বাঁধা, আর তাতে লেখা একটা নম্বর। মর্গে থাকা লাশের হাতে ওই টিকিট বাঁধা থাকে আইডেন্টিফিকেশনের জন্য। নম্বরটা আমার সদ্য চেনা। গ্রাউন্ড ফ্লোরে লিফট থেকে নেমেই হোঁচট খাওয়ার সময় ওই স্ট্রেচারে থাকা মৃতদেহের হাতে বাঁধা দেখেছি ওই টিকিটটা। ওই নম্বরটাই ছিল তাতে। আমার চোখের ভুল হয়নি। জানেন, নম্বরটা আজও মনে আছে আমার, আজীবন থাকবে। মৃত্যুর মুহূর্তে সব ভুলে গেলেও আমি ওই নম্বরটা কোনোদিন ভুলব না। নম্বরটা হলো, না থাক, এসব কথা বলবার আর কোনো মানেই হয় না। তাছাড়া বাবাও তো আর নেই। ওই ঘটনার পর বাবা আর কোনোদিনই তেমন সুস্থ হননি, জানেন। অল্প কিছুদিনের মধ্যেই আমাদের ছেড়ে চলে যান। এই গল্পটা বলবার সময় বাবার সাথে সাথেই ওই একই অবয়বের লোকটাকেও আমার খুব মনে পড়ছে আজ। মর্গ থেকে হেঁটে বেরিয়ে লিফটে উঠে ভদ্রলোক অত রাত্রে কোথায় যাচ্ছিলেন বলুন তো? আপনারা কেউ অনুমান করতে পারেন? মিডনাইট এক্সপ্রেসে আমাদের আজকের নিবেদন লিফট। গল্প রচনা, সূত্রধার, পর্ব নির্দেশনা ও সকল চরিত্রে সুরঞ্জন, শব্দ যোজনা ও সুর সঙ্গতে সৌরভ। মিডনাইট এক্সপ্রেসে আজকের গল্প জিন। গল্প পাঠ, সূত্রধার, পর্ব নির্দেশনা এবং সকল চরিত্রে সুরঞ্জন, শব্দ যোজনা ও সুর সঙ্গতে সৌরভ। মিডনাইট এক্সপ্রেসের এই পর্বটি স্পন্সর করছেন অঙ্গভূষণ। অঙ্গভূষণ, অঙ্গে অঙ্গে যত্ন। অঙ্গভূষণ 561 হোচিমিন সরণি, শকুন্তলা পার্কের পাশে, বেনুভিলা ম্যারেজ হলের একদম কাছে, বেহালা, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 700061। শুরু হচ্ছে আজকের গল্প জিন। আজ যে ভয়াবহ ঘটনার কথা বলতে চলেছি সেটা ঘটেছিল আমার বোনের সঙ্গে। আমার বোন খুব নিকট আত্মীয়ের তরফে আমার নিজের বোন। সেই বলেছিল আমায়,
বলেছিল, কারণ এখন আর বলে না, বলা সম্ভব নয়। বোন মারা গেছে বছর 2 হলো। ওর চলে যাওয়াটা আজও আমি কেন জানি না মেনে নিতে পারিনি। ঘটনাটা বলি। আমার বোন তখন 2nd ইয়ারে পড়ে, অনার্স স্টুডেন্ট। কলেজ ও টিউশনের পাশাপাশি নিজের হাত খরচা চালাবার জন্য বেশ কয়েকটা টিউশনিও করে। বেশিরভাগই অল্প বয়সী ছেলে মেয়ে। এদের মধ্যে যে সবচেয়ে ছোট, সেই মেয়েটির এবং তার পরিবারের সঙ্গে আমার বোনের দারুণ সখ্যতা গড়ে উঠেছিল এই টিউশনির খাতিরেই। স্টুডেন্ট ম্যাম বলতে অজ্ঞান। ম্যামও তার ছাত্রী বলতে 1 গ্রাস ভাত বেশি খেতে লাগলো। এমনকি প্রয়োজন ছাড়াও কোনো দিন এক্সট্রা পড়িয়ে দিত। ছাত্রী এবং তার পরিবারও দারুণ খুশি হতো তাতে। এরকমই একটা এক্সট্রা ডেট। বাইরে বৃষ্টি পড়ছে। বোন পড়াতে গিয়ে দেখে ফ্ল্যাটের মেইন দরজা হাট করে খোলা। এ আবার কি? প্রথমে একটু অবাকই হলো সে। তারপর ঘরের ভেতর ঢুকে ছাত্রীর নাম করে ডাকতে থাকল। সাড়া নেই। কাকিমা কাকিমা করে ছাত্রীর মাকেও বেশ কয়েকবার ডাকল। নিরুত্তর পরিবেশ। আশ্চর্য, সারা ফ্ল্যাটের লোকজন কি একসাথে বেরিয়ে গিয়েছে কোনো ভয় পেয়ে? এরকম হাট করে খুলে চলে যাওয়াটা তো স্বাভাবিক নয়। আর ধৈর্য না ধরেই ফ্ল্যাটের ডাইনিং পেরিয়ে এগুলো ছোট্ট বেডরুমটার দিকে, যেটা ওর পড়াবার ঘর। বেডরুমের দরজা হালকা করে ভেজানো। একটু ইতস্তত করে ভেজানো দরজা ঠেলতেই কিসে যেন দরজাটা ঠক করে একটা ঠোকা খেল। আর সেটা দেখতে গিয়েই সামনে তৈরি হওয়া দৃশ্যটার দিকে তাকিয়ে এবার বোনের সারা হৃৎপিণ্ড ভয়ে আতঙ্কে ঠান্ডা হয়ে গেল। বাচ্চা মেয়েটির দাদু, অর্থাৎ বাবার বাবা, ফ্যান থেকে গলায় দড়ি দিয়ে ঝুলছে। জিভটা অস্বাভাবিকভাবে মুখের বাইরে বেরিয়ে গোটা মুখের সাথে একটা অসম্ভব কোণ সৃষ্টি করেছে। ঘাড়টা বিশ্রীভাবে বাঁদিকে বাঁকানো, দেখেই বোঝা যায় শরীরে এতটুকু প্রাণ নেই। আর ওই ঠক করে আওয়াজটা দরজার সঙ্গে ঝুলন্ত মৃতদেহের গোড়ালি এসে লাগবার শব্দ। ভদ্রলোকের গলায় দড়ি পড়েছে অনেকক্ষণ। মাথার গোলমাল ছিল ওনার, এটাও জানতো, কিন্তু তা বলে যে কোনোদিন এই দৃশ্য প্রত্যক্ষ করতে হবে সেটা স্বপ্নেও ভাবেনি। এক ছুটে কোনো দিকে না তাকিয়ে সোজা বেরিয়েছিল সে। যতটা দ্রুত সম্ভব সোজা বাড়ি। কি আশ্চর্য, অত সখ্যতা থাকা পরিবার ওই ঘটনার পর কেন জানি না আমার বোনের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখেনি। ফোনে সব কথা খুলে বলবার পর কোনো অজ্ঞাত কারণেই ওরা বোনকে টিউশনটা ছাড়িয়ে দেয়। বাচ্চাটিকে ওর সাথে আর একবারও যোগাযোগ করতে দেয়নি। কিন্তু এ তো গেল ভূমিকা। আসল ঘটনা এর পর শুরু। সেই দৃশ্য দেখবার পর বোনের টানা 3 দিন এক অদ্ভুত জ্বর হয়। আশ্চর্য জ্বর। প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক, এত ওষুধ খাবার পরও জ্বর একটুও নামে না।
আমার চঞ্চল বোনটা ওই 3 দিন নাকি কেমন অদ্ভুতভাবে সিলিংয়ের দিকে তাকিয়ে শুয়ে থাকত, অকারণে হাসত। কখনো দেখা যেত চোখ দিয়ে অঝোরে জল পড়ছে। কোনো খাবারই কোনো গন্ধ পেত না। কিছু বললে বলতো সবই নাকি ওর আঁশ আঁশ ঠেকছে। জ্বর যদিও 3 দিন পর নিজে নিজেই সেরে গেল, কিন্তু যে প্রভাব রেখে গেল তা আরও ভয়ঙ্কর। জ্বর সারার কিছুদিন পর থেকেই বোনের চরিত্রের মধ্যে একটা পাগলামি লক্ষ্য করা গেল। একা একাই কথা বলে, একা একাই হাসে, একা একাই কেমন দাঁত কিড়মির করে, একা একাই ভয় পায়। দৃষ্টির মধ্যে কেমন অদ্ভুত প্রশ্নহীন ফ্যাকাশে ভাব। জগতের সব কিছুর মধ্যেই আছে, অথচ কোথাও যেন নেই। সবই করছে আবার কিছুই করছে না। শরীর শুকিয়ে রোগা হয়ে গিয়েছে। একদিন কলেজের একজন প্রফেসর বাড়িতে ফোন করে জানালেন ওকে যেন খুব তাড়াতাড়ি একজন মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। এর কিছুদিন পর ওর প্রাইভেট টিউটরও ওই একই কথা বললেন। তার সঙ্গে যোগ করলেন আরও কিছু কথা। আপনার মেয়ে সুস্থ নয়, ও আজকাল মাঝে মধ্যেই কি সব অদ্ভুত মন্ত্র পড়ে। বিশ্রীভাবে হাসে। শুধু তাই নয়, ও সামনে থাকলে মনে হয় যেন অন্য লোক থেকে কথা বলা একজন মানুষ। কথা বলে জিভ দিয়ে, কিন্তু মনে হয় কথা আসছে পাতালের কোনো অংশ থেকে। সেদিন একলাই ঘরে বসেছিল সে। ওকে কিছু কাজ দিয়েই আমি সামনে বেরিয়েছিলাম আমার নিজের একটা ব্যক্তিগত কাজে। হঠাৎ এসে দেখি দরজার ফাঁক দিয়ে এক ভয়ঙ্কর দৃশ্য চোখে পড়ে যায় আমার। একলা ঘরে বসে আছে সে, চুলগুলো খোলা, সামনের দিকে লুটোনো, পেছনের চুলগুলো কিছুটা উড়ছে, আর সারা মাথার চারপাশে এক অদ্ভুত কালো ধোঁয়া। ধোঁয়াটা বনবন করে সারা ঘরে পাক খাচ্ছে, আবার মাথার কাছে ফিরে আসছে। গোটা ব্যাপারটাই কেমন অশুভ ইঙ্গিত। আপনারা উপযুক্ত ব্যবস্থা নিন। বাড়িতে সবার মাথায় হাত পড়ল। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হলো, মানসিক ডাক্তারও দেখানো হলো, কিন্তু কোনো ফল হলো না। আরও উপযুক্ত ব্যবস্থা নেওয়া হলো। বাড়িতে ওঝা এলো ঝাড়াতে। এসে বলল এ তার কম্য নয়, বোনকে নাকি জিনে পেয়েছে। জিন খুব ভয়াবহ জিনিস, যাকে ধরে তার সবটুকু নিঃশেষ না করে তাকে ছাড়ে না। মুসলমান পীরের সাহায্য নিন। নিরুপায় বাড়ির লোক তখন তাতেই রাজি, কিন্তু এইবারেই দেখা গেল আসল গণ্ডগোল। বোনকে নিয়ে শত চেষ্টাতেও মুসলমান পীরের কাছে যাওয়া গেল না। প্রবল শক্তি এবং মানসিক জোরে এবার সে তার অবস্থান বোঝাতে আরম্ভ করল নিজের। মেরে ধরে বকে শাসন করে সাধারণ মানুষের সমস্ত প্রক্রিয়ায় কোনোভাবেই তাকে জেদ থেকে এক চুলও সরানো গেল না। আমার বোন মোটেই অবাধ্য মেয়ে নয়, কিন্তু এবারে বোনের ব্যবহার অমানুষিক হয়ে উঠতে আরম্ভ করল। ওর ঘরে যাওয়া ধীরে ধীরে বন্ধ করে দিল সবাই। পৃথিবীর মানুষ পৃথিবীর আচরণ চেনে,
অন্য কোনো জগতের আচরণ তারা চিনবে কি করে? এক প্রকার বাধ্য হয়েই পীরকে বাড়িতে নিয়ে আসবার জন্য ওর মা বাবা মসজিদে গেল এক শুক্রবারে। এইখানে নিয়তির লিখনে তারা একটা ভুল কাজ করে বসল, যে ভুলটার খেসারত সারা জীবন দিয়েও আর কোনো দিন তারা পরিশোধ করতে পারবে না। দুজনে একসাথে বাড়ি থেকে বেরিয়ে মাজার থেকে যখন পীর সাহেবকে নিয়ে আসা হলো, তখন দুপুর গড়িয়ে গিয়েছে। দরজা খুলে বোনকে খুব আদুরে ডাক ডেকে পীর সাহেবকে নিয়ে ঘরে ঢুকতে গেল ওর মা। ঘরে ঢুকতেই কিসে যেন ঠক করে লাগলো দরজাটা, সম্ভবত 1 বা 2 সেকেন্ড। কিন্তু এ দৃশ্য এর বেশি সময় কোনো মায়ের পক্ষেই সহ্য করা সম্ভব নয়। বোনের চুলগুলো এতটাই এলোমেলো করে সামনের দিকে করা যে দেখে বোঝবার উপায় নেই যে ফাঁসটা ঠিক কোথায় কতটা চাপ ফেলেছে, কিংবা বোঝার উপায় নেই মৃতদেহের জিভটা ঠিক কতটা বাইরে এসে ঝুলছে। শুধু এইটুকু সামনের দৃশ্য দেখে জলের মতো পরিষ্কার যে সামনে ঝুলন্ত ফুটফুটে ছোট্ট মেয়েটা বেশ অনেকক্ষণ আগেই তার আপন জায়গা ছেড়ে পাড়ি দিয়েছে কোনো অন্ধকার লোকের সন্ধানে, যে কাজে তাকে প্রয়োজনীয় ও সর্বাত্মক সাহায্য করে গিয়েছে তার মাথার পাশে ঘুরতে থাকা বুদ্ধি স্মৃতি শক্তিকে গ্রাস করে চলা একটি দৃশ্যমান কালো ছায়া। বোন আর নেই, আমার বোন নেই। ঘটনাটায় আমাদের নিকট অন্য আত্মীয়রাও যথেষ্ট বিস্মিত ও বিচলিত হয়েছিল, তাতে সন্দেহ নেই। কিন্তু আমার কিছু প্রশ্ন নিজের কাছেই নিজেই এখনো পরিষ্কার নয়। যদিও এ প্রশ্ন পরিবারের জন্য নয়, থাকবে আপনাদের জন্যই। যদি কেউ জানতে পারেন কখনো, জানাবেন। বোনের ঘর এবং যে ঘরে ওই মেয়েটির দাদু আত্মহত্যা করেছিলেন, সেই দুটি ঘরের আকার, আয়তন ও সাজসজ্জা কাকতালীয়ভাবে এক। যেখানে দরজা খুললে ঝুলন্ত মৃতদেহের গায়ে এসে দরজা ঠক্কর খায়। জিনের কথা যদি সত্যিও ধরে নিই, তাহলে এর সাথে এই বিশেষ ক্ষেত্রফল বিশিষ্ট ঘরেরও কি কোনো সম্পর্ক আছে? একই ঘটনার পুনরাবৃত্তি দুটি মানুষের জীবনে, এবং ওই বৃদ্ধ মানুষটি কেন আত্মহত্যা করেছিলেন সেই কারণও অজ্ঞাত। তবে কি এই অপার্থিব প্রকোপ আরও আগে থেকেই ঘটে এসেছে ওদের বাড়িতে, যার বিপন্ন ফলশ্রুতি আমার বোনের মৃত্যু? আমার অন্তিম জিজ্ঞাস্য, এই মৃত্যুতেই কি আদপে শেষ, নাকি এই ভয়ানক কালো ছায়ার প্রভাবে আরও কেউ সেই অনন্ত প্রতিশোধের সামিল, যে প্রতিশোধ সময়ের নির্ধারিত আদেশে ভয়াবহ বিপর্যয় হয়ে নেমে আসবে অন্য কোনো মানুষের জীবনে? আমি প্রশ্ন রাখলাম, আপনারা শুনলেন। উত্তর দেবার দায়িত্ব এবার আপনাদের উপর রইল। যারা জানেন তারা জানাতে ভুলবেন না যেন। কেমন? মনে থাকবে তো? মিডনাইট এক্সপ্রেসে শুনছিলেন আজকের গল্প জিন। গল্প পাঠ, সূত্রধার, পর্ব নির্দেশনা এবং সকল চরিত্রে সুরঞ্জন, শব্দ যোজনা ও সুর সঙ্গতে সৌরভ। মিডনাইট এক্সপ্রেসের এই পর্বটি স্পন্সর করছেন অঙ্গভূষণ। অঙ্গভূষণ, অঙ্গে অঙ্গে যত্ন। অঙ্গভূষণ
561 হোচিমিন সরণি, শকুন্তলা পার্কের পাশে, বেনুভিলা ম্যারেজ হলের একদম কাছে, বেহালা, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 700061। শুরু হচ্ছে আজকের নিবেদন, বাইক আস্তে চালা। এ গল্প যাকেই বলবো কেউ বিশ্বাস করবে না। গল্প শব্দটা ব্যবহার করলাম কারণ ঘটনা বললে হেসে উড়িয়ে দেওয়ার ভয় রয়েছে। আশ্চর্যজনকভাবে শুনতে সবাই ভালোবাসলেও বিশ্বাস করতে কেউ ভালোবাসে না। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে পাগল বলে নিজেকে প্রতিপন্ন করতে ইচ্ছে করে না। তাদের বাঁকা চোখের চাউনি নিজের বিশ্বাসের ওপর প্রশ্ন তুলে দেয়। কেউ কেউ আবার বলে, ডাক্তার দেখাও, এ বয়সে এই অসুখ তো ভালো নয়। ঠিক, এ বয়সে এই অসুখ ভালো নয়। আমার বয়স 35, পেশায় ফুড ডেলিভারি বয়। এ পেশার সঙ্গে যারা যুক্ত তারা আমাদের কাজের ধরন জানেন। পুরো কাজটাই কমিশন বেসিস। যত বেশি ডেলিভারি তত পয়সা। প্রবল চাকরিহীনতার বাজারে এই পেশায় সংসার চালাতে গেলে ডিউটি আওয়ার্স বলে কিচ্ছু থাকে না। রাত বিরেত, কানা রাত, ভোর আমরা খাবার পৌঁছে দিতে প্রস্তুত থাকি যে কোনো প্রকারে। আপনারা ঘরে বসে অর্ডার করলেই শুরু হয়ে যায় আমাদের কাজ। যে কাজ এ রাজ্যে আমাদের মতো হাজার হাজার লোকের মুখের দিকে চেয়ে থাকা পরিবারের সদস্যদের মুখে ভাত জুটিয়ে চলেছে আজ বেশ কিছু কাল হল। গল্পে আসি। সেদিন প্রায় 11:15 নাগাদ বিরিয়ানির অর্ডার পড়েছিল দমদম ক্যান্টনমেন্ট এরিয়ার বেশ খানিকটা ভেতরে। আজকাল অ্যাপের জিপিএস লোকেশন ঠিকমতো দেখায় না। তার উপর ক্রেতা ততক্ষণে মদ খেয়ে এতটাই বেসামাল যে সঠিক ঠিকানাটুকুও বর্ণনা করবার মতো অবস্থা তার নেই। যাই হোক, ডেলিভারি লোকেশন এবং কাস্টমারকে খুঁজে পেতেই বেশ খানিকটা সময় চলে গেল। অর্ডার ডেলিভারি দিয়ে বাইকটা ঘোরাতেই আবার অর্ডার ঢুকলো দেখি। ক্যান্টনমেন্টের নতুন বাজারের কাছে একটা বড় রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে যেতে হবে বেদিয়াপাড়ায়। লোকেশন ধরে পৌঁছলাম রেস্টুরেন্টে। খাবার প্যাক করে যখন বেদিয়াপাড়ার দিকে এগোচ্ছি তখন ঘড়িতে সময় 12:30। যে জায়গাটা মার্কড লোকেশন দেখাচ্ছে সেটা আমার চেনা। কাজেই জিপিএসের তোয়াক্কা না করে বড় কাঠপোল পেরিয়ে বাগজলা খাল হয়ে বেদিয়াপাড়ায় শর্টকাট মারতে গেলাম। আর সেটাই হলো কাল। বাগজলা খালের কাজটা বেশ নিরিবিলি। ইদানিং জনবসতি বাড়লেও সে সময় ছিল একেবারেই ফাঁকা। তার উপর মাঝরাত। আশেপাশে খুব বেশি লাইট পোস্টও নেই। অগস্ট মাস। গতকালই কয়েক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে। আবহাওয়া এখন বেশ ঠান্ডা। আশেপাশে কোথা থেকে যেন এক নাম না জানা ফুলের গন্ধ ভেসে আসছে। শব্দহীন নিশুতি রাত। খালের ধারের জঙ্গলে দু একটা জোনাকি দেখা যাচ্ছে। বাকি অঞ্চল সম্পূর্ণ ঘুমন্ত, নিঝুম। এরকম ঠান্ডা পরিবেশে বাইক চালাতে বেশ লাগে। এই বেশ লাগা থেকেই একটা হিন্দি গানের সিটি মুখে ডান হাত ঘুরিয়ে বাইকের স্পিড বাড়িয়ে দিলাম। খাল ধরে কাঠপোল পেরিয়ে বাঁদিকে একটা বিরাট অশ্বত্থ গাছ। সেটাকে কোণে রেখে সদ্য রাস্তাটা ঘুরতে যাব, হঠাৎ অনুভব করলাম আমার ঘাড়ের কাছ থেকে পিঠ পর্যন্ত একটা অদ্ভুত জ্বালায়
চামড়া ফেড়ে যাচ্ছে যেন। যদি কোনো কাঁটা অথবা নখ দিয়ে আঁচড় কেটে চামড়া চিরে দেওয়া হয় তাহলে যেমন হবে ঠিক সেরকম। আমি তোয়াক্কা না করে বাইকের গতি আরো বাড়াতে গেলাম। ঠিক সেই মুহূর্তেই একেবারে ঘাড়ের কাছ থেকে শব্দটা এসে এক মুহূর্তে যেন মস্তিষ্ককে ভোঁতা করে দিল আমার। বাইক আস্তে চালা। কে বলল কথাটা? এই আশ্চর্য অমঙ্গলজনক কণ্ঠস্বরে কে আমায় সাবধান করলো বাইকের গতি কমাতে? আমি ঠিক শুনলাম নাকি 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 আশপাশ থেকে বয়ে চলা হাওয়ার ঝাপটা আমার কানকে ভুল শুনতে বাধ্য করল? আমি ভয়ে ভয়ে আবার অ্যাক্সিলারেটরে হাত ঘোরাতে গেলাম। আবার সেই যন্ত্রণা, সেই নখের আঁচড়। এবার যেন পিঠ থেকে নেমে আসছে কোমরে। মনে হচ্ছে এবার যেন আমার দেহটাকে খণ্ড বিখণ্ড করে দেবার জন্য এই ভয়ঙ্কর নখ দিয়ে কে আমার পিঠটাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। তার সর্বশক্তি প্রয়োগ করে গতি থামাতে চাইছে আমার। নাম না জানা ফুলের গন্ধটা অদ্ভুতভাবে বেড়ে গিয়েছে চারপাশে। এবার যেন সেটা না, নাক বন্ধ করে শ্বাসরোধ করে দিচ্ছে আমাকে। আর সেই সাথে পেছনে থাকা শব্দটা এবার দ্বিগুণ গতিতে বেড়ে গিয়ে আমাকে প্রবল যন্ত্রণায় শাসাচ্ছে। আস্তে চালা, আস্তে চালা, বাইক আস্তে চালা, আস্তে চালা। ভয়াবহ মর্মান্তিক কণ্ঠস্বর। যারা শোনেননি তারা কল্পনাও করতে পারবেন না। পৃথিবীর কোনো এক অজানা পাতাল লোক থেকে যেন উঠে আসছে সেই কণ্ঠস্বর। কোনো মানুষ মরে গেলে মরার নাভিখোল থেকে কোনো শব্দ বেরিয়ে এলে যেমন হতে পারে, ঠিক সেরকম বিভৎস অলৌকিক। জীবনের শেষ দিন পর্যন্ত কানে বেজে চলবে আমার সেই কণ্ঠস্বর। ঠিক ঠিক সেই মুহূর্তেই আমি মাথা ঘুরিয়ে পেছনে দেখলাম। ঈশ্বর, 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 প্রার্থনা করি সেদিনের স্মৃতি তুমি আমার মুছে দাও। আমি বিশ্বাস করতে চাই সে ভয়াবহ রাত আমার জীবনে কোনোদিন আসেনি। আমি ভুলে যেতে চাই আগস্ট মাসের সেই তারিখ, সেই সময়, সেই যাত্রা, সেই বিভৎস মুখ, যা আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমার স্মৃতিতে থাকবে। আমি চলে গেলে স্মৃতিও চলে যাবে আমার সঙ্গে। ততদিন আমি ভুলবো না, ততদিন আমি ভুলবো না, ভুলতে পারবো না। আমার বাইকের পেছনে ভাসতে ভাসতে বসে চলেছে এক অমানবিক নারী মূর্তি। তার চোখ দুটো সাদা, নাকের কাছ থেকে ঠোঁটের উপর পর্যন্ত অংশ এক অসম্ভব ত্রিভুজ তৈরি করেছে গোটা মুখটার সাথে। সেই মুখের ওপর জমা শত শত বছরের বিদ্বেষ, ঘৃণা, জিঘাংসা। মাঝে মাঝে উড়ে আসা বিপুল আয়তনের শনের মতো চুল খয়েরি দাঁতের ফাঁক দিয়ে এসে মুখের ভেতর ও বাইরের অংশকে ঢেকে দিচ্ছে।
আর সেই অতি লৌকিক ভয়ঙ্কর হাঁ মুখের ভেতর থেকে বেরিয়ে আসছে পাতাল থেকে উঠে আসা মর্মান্তিক সাবধান বাণী, বাইক আস্তে চালা, বাইক আস্তে চালা, বাইক আস্তে চালা, আস্তে চালা, আস্তে চালা, আস্তে চালা। মুহূর্তেই বাইকটা স্লিপ কেটে একটা অস্বাভাবিক আর্তনাদ করে বাইক থেকে রাস্তার জমা কাদার উপর ছিটকে পড়লাম ব্যাগ সমেত। নেহাত জমা কাদা অনেকটা এবং খোয়ার পরিমাণ কম, তাই চোট পেলেও মাথাটা বেঁচে গেল এই যাত্রায়। বেশি গতিতে থাকা বাইকটা নিজের গতির জন্য কিছুটা দূরে ছিটকে পড়ল বিশ্রী একটা আওয়াজ করে। আর ওই আওয়াজটাই আমার ওই রাতের শেষ স্মৃতি। মুহূর্তেই আমার চোখ হলদে এবং নীল আলোয় ভরে এলো যেন। তারপর একটা কালো পর্দা, তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল, চারপাশে অনেক লোক। আমি একটা টালির ঘরের ভাঙা দাওয়ায় তক্তাপোষে শুয়ে। আমার আশেপাশের যে কয়েকটি মুখ দেখতে পাচ্ছি তারা কেউ আমার পরিচিত নয়, তবে বেশভূষা দেখে বোঝা যাচ্ছে তারা স্থানীয় লোক। মুখে চোখে জল দিয়ে উঠে বসলাম। জিন্সের প্যান্টের পকেটে মোবাইলটা তখনও রয়েছে। 40টা মিস কল। বাড়ি থেকে মা। নিশ্চয়ই এতক্ষণে থানা পুলিশ করে বসেছে সবাই। তড়িৎ গতিতে বাড়িতে ফোন করলাম। ফোনে যতটা না জানালে নয় ততটাই জানিয়ে সবাইকে ধন্যবাদ দিয়ে দ্রুত বেরিয়ে পড়লাম সেখান থেকে। বাড়ি ফিরতে হবে। কি হয়েছিল বলতে, যদিও সব ঘটনাই সেদিন খুলে বলতে হয়েছিল স্থানীয় লোকেদের। উত্তরের স্থানীয় লোকেরা যা বলেছিল তা যে হাড়ে হাড়ে সত্যি, তা এখনো বেশ টের পাই। কেটে গেছে তাও বেশ কয়েক মাস হলো। কাঠপোলের দিকে তেমন যাওয়া হয় না, আর ইচ্ছে করেই যাই না। খাবার ডেলিভারি করি। ক্যান্টনমেন্ট আর বেদিয়াপাড়ার মাঝে যে খাবার অর্ডার পড়ে না তা নয়, তবে ইচ্ছে করেই ক্যান্সেল করে দিই মাঝে মধ্যে। ভয়টা এখনো কাটেনি। মাঝে মধ্যেই ঘুমের মধ্যে ওই ভয়ঙ্কর আওয়াজ এবং মুখ দেখে আঁতকে উঠি। ঘুম ভেঙে যায়। উঠে জল খেয়ে শুকনো গলা ভিজিয়ে আবার শুতে যাই। কোনো দিন ঘুম হয়, বেশিরভাগ দিনই হয় না। এভাবেই চলে যাচ্ছে দিনের পর দিন। এক আত্মীয়কে ভরসা করে বলেছিলাম একদিন। সে বলল, ডাক্তার দেখাও, এ বয়সে অসুখ তো ভালো নয়। ডাক্তারও দেখিয়েছিলাম, ওষুধও খেয়েছিলাম বেশ কয়েকদিন, কিছু লাভ হয়নি। তাই ছেড়ে দিয়েছি ওষুধ, আর খাই না। মাঝে মাঝেই রাত্রে স্বপ্নে যখন ঘুম ভাঙে, কাউকে কিছু না বলে উঠে বসি, বারান্দায় যাই, চারিদিকে সাহস করে তাকাই। না, কিচ্ছু নেই। পৃথিবী চলছে তার নিজের খেয়ালে। কোথাও কোনো গলদ নেই, এতটুকু ফাঁক নেই কোথাও। সাহস বাড়াই, মন শক্ত করি, নিজেকে প্রশ্ন করি ততক্ষণ যতক্ষণ স্বপ্নের ভেতর থেকে মস্তিষ্ক হয়ে ঘোরালো নিঃশ্বাসের মতন বেজে চলেছে সেই ভয়ানক শব্দ, সেই সাথে মনে পড়ে যায় সেই স্থানীয় একজনের সাবধান বাণী, ও অশ্বত্থ গাছের ডাকিনী চুড়েল, একবার যাকে ধরে
সারা জীবন আর তাকে ছাড়ে না। ও আপনাকে কোনোদিন মুক্তি দেবে না দাদা, কোনোদিন মুক্তি দেবে না, কোনোদিন মুক্তি দেবে না। শুরু হচ্ছে আজকের গল্প, মায়াভবন মোহনগ্রাম। টুং করে ফোনে নোটিফিকেশন ঢুকতেই ভেজা চশমার ভেতর থেকে উৎসাহের সাথে মোবাইল স্ক্রিনের দিকে চোখ পড়ল সুব্রতর। আগে ডেলিভারি সদ্য শেষ হয়েছে তখন। 2 মিনিট যেতে না যেতেই এবার একেবারে বাল্কে অর্ডার, প্রচুর খাবার। হোটেলটাও কারেন্ট লোকেশন থেকে একদম কাছে। হ্যাঁ, ডেলিভারি লোকেশনটা দূরে হলেও বিশেষ অসুবিধে হওয়ার কথা নয়, কারণ বৃষ্টিটা তখন বেশ ধরে এসেছে। তবে জায়গাটা অচেনা। অদ্ভুত নাম, মায়াভবন মোহনগ্রাম। মায়াভবন মোহনগ্রাম, এই নামে কোনো বাড়ি বা জায়গার নাম আগে শোনেনি তো। এত বছর এই অঞ্চলে খাবার ডেলিভারি করছে, এই অদ্ভুত নামটা কি আগে মিস করে গেছে? কি জানি, হয়তো স্মৃতিও শত্রুতা করছে এই ঝড় জলের রাতে। আজ সকাল থেকে বেশ মায়াবী বৃষ্টি শুরু হয়েছে গোটা মফস্বল জুড়ে। ঝিরঝির করে একই ছন্দে যেন বেজে চলেছে পুরনো সেতারের কোনো অচেনা আলাপ। এই বৃষ্টিতে ডিউটি করতে ভালো লাগবার কথা নয়, কিন্তু সুব্রতর যেন আজ সত্যিই বেশ ভালো লাগছে। দীর্ঘ 45 ডিগ্রির পর আজ বর্ষা নেমেছে প্রাণ ভিজিয়ে। চাতকের মতো জলের অপেক্ষায় বাঙালি বহু দিন ধরে বসে থেকেছে বিব্রত বিরক্ত হয়ে। আজ সে তাই এই ঝিরিঝিরি বৃষ্টি গায়ে নিয়ে বেরিয়ে পড়েছে তার রোজকার কাজে। ফুড ডেলিভারির প্রবল পরিশ্রমও আজ তার ভেতরকার চোরা রোম্যান্টিসিজমে এতটুকু দাগ লাগতে দেয়নি। কাঙ্ক্ষিত হোটেল থেকে খাবারটা নিয়ে ম্যাপ অন করে সরু পিচের রাস্তা ধরে ডান দিকে বাঁক নিল সুব্রত। মায়াভবন মোহনগ্রাম প্রায় 6.5 কিলোমিটার রাস্তা। গাড়ি চালিয়ে যেতে গিয়েই বুঝতে পারল মফস্বল পেরিয়ে ক্রমশ সে এবার গ্রামের দিকে ঢুকছে। স্বাভাবিক, গ্রামের নামই এমন মায়াবী হওয়া সম্ভব। অদ্ভুত, মোহনগ্রাম, বাড়ির নাম মায়াভবন। গ্রামের দিকে ক্রমশ পিচের রাস্তা পরিণত হচ্ছে ইটের রাস্তায়, তারপর প্রায় খোয়া দেওয়া কাঁচা রাস্তা। বৃষ্টি অবিরাম ধারায় একই রকম পড়ছে, কমেও নি বাড়েও নি। সুব্রত এবার যে রাস্তাটায় পড়েছে তার বাঁদিকে একটা বিরাট মাঠ। মাঠের মাঝখানে একটা ছোট্ট আমবন, কোনায় বেশ কয়েকটা বড় তাল গাছ। ডান দিকে লাইট পোস্ট এবং সুব্রতর গাড়ির হেডলাইটের আলোয় বামের সেই গাছগাছালির ছবি বেশ চমৎকার মায়া তৈরি করেছে তার যাত্রার পথে। সুব্রতর ফোন বেজে উঠল এবার। ক্রেতার ফোন। সুব্রত বাইক থামিয়ে ফোন ধরল। হ্যালো স্যার। আপনার আর কতক্ষণ লাগবে? স্যার আমি এসে গেছি স্যার, ওই আর 2 কিলোমিটার মতো বাকি স্যার। তাড়াতাড়ি আসুন, আমার খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। হ্যাঁ স্যার, একটু ওয়েট করুন, আমি যাচ্ছি স্যার। আমার খুব খিদে পেয়েছে, আপনি তাড়াতাড়ি আসুন, আপনি তাড়াতাড়ি আসুন। ফোন কেটে গেল।
কথা শুনে বেশ মজা লাগলো সুব্রতর। বোধহয় বৃদ্ধ মানুষ, খিদে পেয়েছে। খিদের কথা এভাবে কি বলে, তাও আবার ফুড ডেলিভারি বয়কে? যাগে আমার কাজ আমি করি। ভাবতে ভাবতে বাঁদিকে মাঠ রেখে সুব্রত কিছুটা এগিয়ে ডান দিকে একটা ইউ টার্ন করে দুধারে বাঁশবাগান ও পুকুর জলা জমি পেরিয়ে একটা বিরাট মাঠের ওপর একটা 3 তলা বাড়ির সামনে এসে দাঁড়ালো। এই সেই ভদ্রলোকের বাড়ি, মায়া ভবন। বাপরে, কি বিরাট বাড়ি! বাড়ি না দস্যু? এ তো আস্ত এক সভ্যতাকে গিলে খেতে আসছে মনে হচ্ছে। গ্রামাঞ্চল বলেই নিশ্চয়ই এই বাড়ি রাখা সম্ভব হয়েছে, কারণ শহর হলে এতক্ষণ নির্ঘাত ফ্ল্যাট হয়ে যেত। বাড়ির মেন গেট সদর দরজা থেকে দূরে, গেট বন্ধ। গেটের ওপর বড় বড় করে লেখা একটা সাইনবোর্ড, কুকুর হইতে সাবধান। সে সাইনবোর্ডের অবস্থা অবশ্য তথৈবচ। সম্ভবত বহুকাল আগে এ বাড়িতে কুকুর ছিল, এখন নেই, তাই সাইনবোর্ড মেরামত করবারও আর প্রয়োজন পড়ে না। আচ্ছা, এই বাড়িতে আদৌ কেউ থাকে? ভিতরের একটা ঘরেও তো আলো জ্বলছে না। জানালাগুলোয় কোথাও কোনো পর্দা নেই। এদিকে লোডশেডিং নাকি? না, সামনের পোস্টে ওই তো আলো জ্বলছে। তাহলে বাড়ির ভেতরে কোনো ইলেকট্রিসিটির সমস্যা হয়েছে নাকি? মেন গেটটাও তো ভেতর থেকে তালা দেওয়া, অগত্যা সদরে যাওয়ার পথও নেই। যাই হোক, মেন গেটের সামনে দাঁড়িয়েই একটু আগে ফোন আসা নম্বরটায় কল করলো সুব্রত। মানে এ কি? এই তো কিছুক্ষণ আগে ফোন এলো। এই বর্ষায় এখন আবার আনঅ্যাভেলেবেল কেন? টাওয়ার গন্ডগোল বোধ হয়। আবার ফোন। ইনভ্যালিড? 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 আবার ফোন, আবার ইনভ্যালিড। সে কি? এইভাবে বেশ কয়েকবার ফোন করেও ক্রেতার দেওয়া তথা ফোন আসা নম্বরে কোনো সাড়া মিলল না সুব্রতর। এদিকে মেন গেট দিয়ে ঢোকাও তো অসম্ভব। পাঁচিল উঁচু, তাই আবার কাঁচের গুঁড়ো দেওয়া। না হলে হয়তো টপকাবার চেষ্টা করা যেত, কিন্তু সেটা তো আর নিয়ম নয়। কেউ আছেন? কেউ আছেন? হ্যালো, আমি ফুড ডেলিভারি থেকে এসেছি। কেউ আছেন? বেশ কয়েকবার এই বলে চিৎকার করল সুব্রত। না, কোনো সাড়া নেই। আরও কয়েকবার ফোন, একই উত্তর, ইনভ্যালিড। অগত্যা খাবার নিয়ে হোটেলে ফিরে যাবে কিনা ভাবছে এমন সময়, চেঁচাচ্ছেন কেন মশাই? সুব্রতর পেছনে একটা বেঁটে খাটো মাঝবুড়ো লোক দাঁড়িয়ে সুব্রতর দিকেই প্রশ্নটা ছুড়ে দিল এক রাশ বিরক্তি নিয়ে। আসলে এই বাড়িটা থেকে খাবার অর্ডার ছিল, আমি ফোন করছি, দেখুন না ভদ্রলোক ফোন তুলছেন না। মানে ফোনটা না ইনভ্যালিড দেখাচ্ছে নম্বরটা, দেখুন। এই তো মেন গেটটাও তো বন্ধ, বাড়ির ভেতর ঢুকে যে খাবারটা দিয়ে আসবো তার তো উপায় নেই। কি করি বলুন তো? এই বাড়ি থেকে? বুড়োর মুখে বিস্ময়। হ্যাঁ, ম্যাপ তো তাই দেখাচ্ছে। এই তো মায়া ভবন, এই তো মায়া ভবন লেখা, এটাই তো। তুমি কি পাগল হলে নাকি ছোকরা? এই বাড়ি থেকে তোমাকে কে খাবার অর্ডার দিয়েছে?
কে কে নাম কি শুনি দেখি, কে দিয়েছে নাম? এক সেকেন্ড দেখে বলছি। এই যে এই সদানন্দ চাকলাদার, সদানন্দ চাকলাদার, মায়াভবন, মোহনগ্রাম। নামটা শুনে বুড়োর মুখের বিস্ময় এবার যেন ভয়ে পরিণত হলো। বলল, তুমি ঠিক বলছো? সদানন্দ, সদানন্দ চাকলাদার? আরে হ্যাঁ, এই তো দেখুন না। শোনো খোকা, জানি না তুমি কোথা থেকে এসেছো, কিন্তু ভাগ্যিস এই বাড়ির মেন গেট বন্ধ, তাই বেঁচে গিয়েছো। সদানন্দ চাকলাদার আজ থেকে 4 বছর আগে এই বাড়িতেই বাজ পড়ে মারা গিয়েছে। এরকমই একটা বৃষ্টির রাত ছিল সেদিন। এরপর থেকে পুরনো বাড়িতে আর কেউ থাকে না। মায়াভবনে গত 4 বছর ধরে কোনো জীবিত মানুষের পা পড়েনি। সদানন্দ নিঃসন্তান ছিল, আর আত্মীয় স্বজনরাও তার সাথে বিশেষ যোগাযোগ রাখত না, তাই এই অবস্থা। পাড়াগাঁ অঞ্চল, তাই এই বাড়ি টিকে গেছে, না হলে বহুকাল আগে প্রমোটার বাসা গাড়ত। আরও কিছু করতে পারেনি, তার কারণ সদানন্দ মারা যাওয়ার পর আসলে পাড়ার লোকেরাই এসে ভেতর দিক থেকে তালা আটকে চলে যায়। অপঘাতে মৃত্যু তো। সন্ধ্যা আহ্নিক সেরে সদ্য ভাতের থালা নিয়ে বসেছিল সদানন্দ, ঠিক সেই মুহূর্তেই বাজটা পড়ে। খাবার মুখে তোলার আগেই সব শেষ। মৃত্যুটা ভালো নয়, তাই গাঁয়ের লোক আস্তে আস্তে বাড়িটাকে এড়িয়ে চলতে শুরু করে। শুধু নিছক ভয় নয়, মরার কদিন বাদেও নাকি সদানন্দকে এই বাড়িতে কেউ কেউ দেখেছে। প্রথম প্রথম তো লোক চলাচল ছিল, একজন কেয়ারটেকার এসে বাড়ি পরিষ্কার করত, হ্যাঁ, কিন্তু কিন্তু কিছুদিন পর থেকে এই অদ্ভুত সমস্ত ঘটনা ঘটতে শুরু করলো। সদানন্দ ওর নিজের ঘরে যেখানে মারা গিয়েছিল, সেখানে প্রায় বেড়াল কুকুর এনে কে যেন মেরে খেতে শুরু করে। শুধু বেড়াল কুকুর নয়, কাক, চিল, সাপ, ইঁদুর, কিচ্ছু বাদ যায় না সেখানে। আস্তে 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 কেয়ারটেকারও আর ভয়ে যাওয়া বন্ধ করে দেয়। সদানন্দ সম্ভবত পিশাচ হয়েছে। ভাতের পাতে বসে মরেছিল তো, অনন্ত খিদে ওর। মরণের পরেও তার খিদে এখনো মেটেনি। কথা বলতে বলতে বুড়ো হাত রাখল সুব্রতর কাঁধে। প্রয়োজন ছিল এটা, কারণ হাতে ঝুলন্ত খাবারের প্যাকেটটা নিয়েই সুব্রত অনুভব করছিল তার কাঁধের জোর কমে আসছে। অতি সন্তর্পণে কোনো কথা না বলেই বাইকটা নিয়ে সে বাঁদিক ঘুরল। সামনে দাঁড়ানো ভদ্রলোককে কোনো বিদায় সম্ভাষণা জানানোর বা ভদ্রতা করার মানসিকতা নেই তার। সে শুধু জানে যত তাড়াতাড়ি সম্ভব তাকে এখান থেকে চলে যেতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব বাইকের স্পিড বাড়িয়ে দিতে হবে শহরের দিকে। শহরে আলো রয়েছে অনেক। এই হাড় কাঁপানো স্মৃতিটাকে মুছবার জন্য এখন আলোর প্রয়োজন। মাথায় ঘুরছে একটা অদ্ভুত নাম, অদ্ভুত মায়া ধরানো নাম। কি চমৎকার ছন্দের মিল তাতে। মায়াভবন, মোহনগ্রাম, মায়াভবন, মোহনগ্রাম, মায়াভবন, মোহনগ্রাম। এই সুন্দর ছন্দের মিলেও আর এক হাড় কাঁপানো শব্দ
যেন ভেসে আসছে বৃষ্টির রাতে মগজের অন্তঃস্থল থেকে বাতাসের তোড়ে। বহুদূর বহুদূর থেকে আসছে। আমার খুব খিদে পেয়েছে, আমার খুব খিদে পেয়েছে, আপনি তাড়াতাড়ি আসুন, আপনি তাড়াতাড়ি আসুন, আপনি তাড়াতাড়ি আসুন। মিডনাইট এক্সপ্রেসে শুনছিলেন আজকের গল্প মায়াভবন মোহনগ্রাম। গল্প পাঠ, সূত্রধার, পর্ব নির্দেশনা এবং সকল চরিত্রে সুরঞ্জন, শব্দ যোজনা ও সুর সঙ্গতে সৌরভ। মিডনাইট এক্সপ্রেসের এই পর্বটি স্পন্সর করছেন অঙ্গভূষণ। অঙ্গভূষণ, অঙ্গে অঙ্গে যত্ন। অঙ্গভূষণ 561 হোচিমিন সরণি, শকুন্তলা পার্কের পাশে, বেনুভিলা ম্যারেজ হলের একদম কাছে, বেহালা, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 700061।